বাঙালির ভাষা ও সংস্কৃতি একাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য। এই বইয়ে মোটামুটি দুটি খণ্ড। প্রথমে হচ্ছে সংস্কৃতি, তারপর হলো ভাষা। প্রথম অধ্যায় তোমরা পড়েছ। দ্বিতীয় অধ্যায়ে তোমরা কী কী জানবে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের যে যুগ বিভাগ, অর্থাৎ বাংলা সাহিত্য তো দীর্ঘ সময়ের একটি সাহিত্য। সেই সাহিত্যের যুগ বিভাগ যদি তোমরা করো, দেখতে পাবে একদম প্রাচীন যুগে কোন সাহিত্য ছিল, কোন সাহিত্যিক নিদর্শনের কথা জানা যায়, সেটা কোন সময়, কারা সেই সাহিত্য রচনা করেন, কে কোথা থেকে সাহিত্যটি খুঁজে পান, পুঁথিটি খুঁজে পান, এগুলো আমরা বিস্তারিত জানব। তাহলে এই চ্যাপ্টারটা পড়বো কেন? প্রাচীন যুগের সাহিত্যিক নিদর্শন কি? চর্যাপদ, চর্যা, চর্য, বিনিশ্চয়। এই যে চর্যাপদ, এই চর্যাপদ আজকে 2020-তে দাঁড়িয়ে আমরা পড়বো কেন? খুব সচেতনভাবে তোমরা যদি খেয়াল রাখো, দেখতে পাবে সেই চর্যাপদের সমাজ জীবনের সঙ্গে আজ তোমার সমাজ জীবনের মিল আছে, তাই তুমি পড়বে। সেই চর্যাপদের লৌকিক জীবনের সঙ্গে তোমার মিল আছে, তাই তুমি পড়বে। সমাজে ডোম, নিষাদ, শবর জাতি গ্রামের বাইরে উঁচু টিলায় বাস করত। এই যে একটা ভেদ, দই বানানো, মদ বিক্রি করা, মাছ ধরা, নৌকো চালানো, পশু পাখি শিকার, জাদুবিদ্যা, সাপের খেলা দেখানো, এগুলো কি আমার সময়ের সঙ্গে, আমার সমাজের সঙ্গে মেলে না? অবশ্যই মেলে। শুধু কি তাই, কৃষি নির্ভর নদীময় গ্রামীণ বাংলার ছবি রয়েছে চর্যাপদগুলোতে। এগুলো গাওয়া হতো বলে এগুলোকে চর্যা গীতিও বলা হয়। উচ্চবর্ণের মানুষদের পরিবর্তে প্রান্তিক, অনার্য, অতি সাধারণ মানুষ, তথাকথিত অমার্জিত জীবন, সমাজ রাজনৈতিক টানাপোড়েন, অবক্ষয়ের দুর্বিপাক, সুখ দুঃখের আলো আধার, এগুলো সব কিন্তু রয়েছে চর্যাপদের বিভিন্ন পদে, বিভিন্ন গানে। মেয়েদের যৌতুক দেওয়া বিয়ের সময়, বেশি যৌতুকের লোভে নিজ জাতির মেয়েকে বিয়ে করা, আজও তো রয়েছে। অবশ্যই যৌতুক কখনো গ্রাম্য নয়। সমাজে এখনও কি আমরা পুরোপুরি এগুলো মুছে ফেলতে পেরেছি? দৈনন্দিন বাস্তবতা, ডোম, নিষাদ, এদের যে জীবনাচরণ, এদের যে জীবনযাত্রার খণ্ড খণ্ড ছবি। বাঙালি যে ভাত খেতে খুব ভালোবাসে তার ছবি। আদি অস্তাল, যেটা তোমরা পড়েছো বা তোমরা আরও ডিটেলসে পড়বে ভাষার ক্ষেত্রে, জনজাতির ক্ষেত্রে প্রথম অধ্যায় পড়ে আসলে, যেটাকে আমরা বলি দেশি শব্দ। সেই আদি অস্তালদের প্রধান খাদ্যবস্তু ছিল ভাত। এই বইটাই খুব আকর্ষণীয় হয়ে উঠবে তোমরা যদি এই ডিটেলসে এই চ্যাপ্টারটা পড়ো। তার আগে বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল, এই চ্যানেলে সকলকে স্বাগত। আমরা বিস্তারিতভাবে এই চ্যাপ্টারটা জেনে নিই। দেখো, একদম প্রথমে তোমাদের কি রয়েছে, তোমরা আগে কি জানবে সেটা আগে জেনে নাও। এই চর্যাপদ বা চর্যা গীতি, এটা কিন্তু আলটিমেটলি একটা পুঁথি, এবং এই পুঁথিটা সংকলন গ্রন্থ। সংকলন গ্রন্থ মানে তোমাদের টেক্সট বুক, সাহিত্য কথা, ওটা কিন্তু একটা সংকলন গ্রন্থ। বিভিন্ন সাহিত্যিকের কয়েকটা টেক্সট নিয়ে ওই টেক্সটটা। তাহলে চর্যাপদের আবিষ্কার পেজ নাম্বার 10, ওটা আগে বের করো এবং দাগাও। সাংস্কৃতিক ঐক্যের একটা প্রধান উপাদান হলো ভাষা, কেননা ভাষার মাধ্যমেই কোনো জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও উত্তরাধিকার প্রকাশিত হয়। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদে বাঙালির ভাষা, সমাজ ও সংস্কৃতি কেমনভাবে প্রতিফলিত হয়েছিল তা দেখা যাক। তবে তার আগে এই চর্যাপদ আবিষ্কার হলো কিভাবে তা পাঠোদ্ধার সম্ভব হলো, এগুলো আমরা জেনে নিই। এই প্রথম পৃষ্ঠায় যেগুলো আছে, দ্বিতীয় অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়, সেগুলো তোমরা একটু দেখে নিও। কোন কোন ধর্ম কোন কোন সময়ে আসে, কোন কোন জনজাতি আসে, সেগুলো সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা করা আছে। কিন্তু যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো দাগিয়ে নাও এবার। বিংশ শতাব্দীর প্রথম দিকে 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়, এটা কিন্তু উপাধি,
হরপ্রসাদ শাস্ত্রী নেপালে রাজদরবারের গ্রন্থাগার থেকে একটি পুঁথি সংগ্রহ করে আনেন। লাগাও তাহলে চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী। কোথা থেকে? নেপালের রাজদরবার থেকে। কত খ্রিস্টাব্দে? 1907 খ্রিস্টাব্দে। অন্য দুটি অপভ্রংশ রচনা, অপভ্রংশ মানে সংস্কৃত অপভ্রংশ, অবহট্ট, প্রাকৃত অপভ্রংশ, অবহট্টর মাধ্যমে বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার জন্ম চ্যাপ্টার যখন তোমরা পড়বে তখন ডিটেলসে জানতে পারবে, কিন্তু ক্লাস 9-এ যখন তোমরা ভক্ত ভক্ত ভাত, কৃষ্ণকণ্ঠ কানু, পৃথ্বী শশা থেকে পিসি কীভাবে আসে, এইগুলো যখন পড়েছো তখন কিন্তু তোমরা মোটামুটি জেনেছো। ওই যে অন্য দুটি অপভ্রংশ রচনার সঙ্গে একত্রে নাম রাখা হয়েছিল চর্যাচর্য বিনিশ্চয়। এই ঘটনার প্রায় 10 বছর পরে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তার সম্পাদনায় 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয়। খুব সহজে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, তাহলে কোথা থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ। 1907-এ তিনি আবিষ্কার করেন, 1916-তে তিনি প্রকাশ করছেন। কি নাম দেন? 1000 বছরে পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। এর মধ্যে কি কি আছে? চর্যাচর্য বিনিশ্চয় যে বলছে, তার মানে চর্যাপদের পুঁথি আছে, আর দুটি অপভ্রংশ রচনায় পুঁথি পান, সেইগুলো নিয়ে তিনি প্রকাশ করেন। এবার তোমাদের তাহলে যদি প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে কোথা থেকে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় এবং কি নামে প্রকাশিত হয়? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এইখান থেকে প্রশ্ন না আসে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথির আবিষ্কারক সাল আসবে, ওটা না আসলে এটা আসে, এটা না আসলে কিন্তু ওটা আসবে, মানে এরকম আসে ইন জেনারেলি 1-2 বছর বাদে ধাদে, মানে 2-1 সময় এদিক সেদিক হয়। সুতরাং খুব ভালো করে যত্ন সহকারে মনে রেখো, 1907-এ আবিষ্কার, 1916-তে প্রকাশ। 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা বলছে কেন? এই যে চর্যাপদের তুমি পুঁথিটা পেলে, এটা তো একটা সংকলন গ্রন্থ। এবার আমার প্রশ্ন হলো, এখানে তো দেখো তোমরা কবি পরিচিতিতেই পেয়ে যাবে যে এই চর্যাপদের পুঁথিতে 51টা পুঁথি আছে, 51টা পদ আছে, 51টা পদ আছে। তার মধ্যে কাহ্নপাদ তিনি সর্বাধিক 12টি পদ লেখেন, ভূসুকুপাদ তিনি 8টি পদ লেখেন, সরহপাদ 4টি পদ লেখেন, কুক্কুরিপাদ তিনি 3টি পদ লেখেন। মানে পাদ মানে এরা কবি। তাহলে ভূসুকি পা, সরহ পা, মানে সে সময় কবিদের বা স্রষ্টাকে পা বলা হতো। এবার আমার প্রশ্ন সেটা নয়, এটা তো একটা আলটিমেটলি সংকলন গ্রন্থ। তাহলে ভূসুকি পা যদি তার 8টা পদ এই চর্যাপদের মধ্যে থাকে, তাহলে ভূসুকিপাদ তো নিজে আরও অনেক পদ রচনা করেছিল, হ্যাঁ কি না? নিশ্চয়ই করেছিল। সরহপাদের যদি 4টে পদ চর্যাপদে থাকে, সরহপাদ তো নিশ্চয়ই আরও অনেক পদ লিখেছিল। তার মধ্য থেকে যিনি সংকলন করেছিলেন তার নাম আমরা জানতে পারিনি, কে সংকলন করছিল আমরা জানতে পারিনি, তিনি 4টে নিয়েছেন। তাহলে এটা তো খুব পরিষ্কার তিনি আরও পদ লিখেছিলেন। তাহলে কিন্তু এই যে চর্যাপদের পদ রচনা হচ্ছে, এটা কিন্তু একটা দীর্ঘ সময়ের, প্রচুর মানুষ কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন, এটা খুব পরিষ্কার। তাই 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয়। এই গ্রন্থটিতে ছিল সংস্কৃত টিকা সহ এবং সংস্কৃতে তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সহ ধর্মাচরণের বিধিনিষেধ বিষয়ক মোট 46টি সম্পূর্ণ গান এবং একটি খণ্ডিত বা অসম্পূর্ণ গান। তাহলে মোট পুঁথি 51টি, 46.5টি পাওয়া গেল। আর পাওয়া গেল না কেন? আসলে এই পুঁথিগুলো কি দেখবে তোমরা, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যখন পড়াবো তখন দেখতে পাবে গোয়ালঘরের মাচা থেকে নেওয়া হচ্ছে, যত্নে রাখা না। সেই সময় পুঁথি চর্চা করতো কত শতাংশ মানুষ? এই গোয়ালঘরের মাচায়, ওই বাড়ির মাচায়, এইভাবে মানে অযত্নে যা হতো। বৌদ্ধাচার্য সরোজ বজ্র ও কৃষ্ণাচার্য রচিত দোহা, এবং আর কি দুটো দোহা আছে, সরোজ বজ্রের লেখা আর কৃষ্ণাচার্যের লেখা। সাধারণভাবে লোকমুখে এটি চর্যাপদ বা চর্যাগীতি নামে পরিচিত। তাহলে কি চর্যাচর্য বিনিশ্চয়, এর আগে বুঝে নাও। পালনীয় এবং অপালনীয় কর্তব্য বিশেষ, এটা আলটিমেটলি কি?
বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন পদ্ধতি। আবার বলছি, বৌদ্ধ সহজিয়া সাধকদের সাধন পদ্ধতি, কিভাবে তারা সাধনা করবে, নাম্বার 1। নাম্বার 2, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরা ইনবর্ন পোয়েট্রি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। তাই একটা সাধন পদ্ধতি হওয়া সত্ত্বেও বাহ্যিকভাবে সেগুলো ছিল এক একটা করে কবিতা। তাই কিন্তু আমাদের সাহিত্য পদবাচ্য হয়ে উঠেছে। না হলে একটা রিলিজিয়ানের বিষয়, সেটা আমরা বইতে পড়বো কেন? বোঝা যাচ্ছে? তাই বৌদ্ধ ধর্ম হীনযান আর মহাযানে ভাগ ছিল। যারা কঠোর নিয়ম পালন করতেন, তারা এই পদগুলো তাদের ছিল গুরু পুচ্ছই জানা, গুরুকে জিজ্ঞাসা করে জানো। বৌদ্ধ রিলিজিয়ানের বিষয়টা এমন না তুমি আসো না ধর্ম গ্রহণ করো আর সব বুঝে গেল, না। গুরু পুচ্ছই জানা, গুরুকে জিজ্ঞাসা করে জানো। হ্যাঁ, যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। কা আ তরুবারা পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠকাল। এবার যদি তুমি বাহ্যিক মানে করো, যে তুমি মানে সাহিত্যের জন্য তুমি বুঝবে, কা আ তরুবারা পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠকাল, মানে কায়া মানে শরীর, একটা গাছের 5টা ডাল, হ্যাঁ, সালোক সংশ্লেষের মাধ্যমে গাছ বেঁচে থাকে। কিন্তু যদি ইনার মিনিং করো, কা আ পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠকাল, পঞ্চ ইন্দ্রিয় মানুষের থাকে, যার মাধ্যমে খুব সহজে আমাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে। কা আ তরুবারা গাছ, পঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে বৈঠকাল। বাহ্যিক মানে একটা গাছের 5টা ডাল, সালোক সংশ্লেষে গাছ বেঁচে থাকি। ইনার মিনিংয়ে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, তার মাধ্যমে আমাদের সহজেই চিত্ত চঞ্চল হয়ে ওঠে। তাই আমাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারি না, আমাদের মানে পূর্ণতা অর্জন হয় না, ঈশ্বর দর্শন হয় না। বাউলে আসলে সেটা চলে আসবে মনের মানুষের সন্ধান। বোঝা গেল? তাই বলছে তিব্বতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা 51টা। চর্যাপদের পুঁথিতে কিন্তু 51টা পদ, কিন্তু সম্পূর্ণ আমরা পাইনি, যা থেকে বোঝা যায় মূল বইয়ের মোট 51টি পদ বা গান ছিল। যেহেতু তিব্বতীতে প্রাপ্ত পদ বা গানের সংখ্যা, মানে তিব্বতী ভাষায় তিব্বতীতে যেটা পাওয়া গেছে সেখানে 51টা পদ পাওয়া গেছে। যাই হোক, এই চর্যাপদের আবিষ্কার বাংলা ভাষা ও সাহিত্যের একটি যুগান্তকারী ঘটনা। কেননা চর্যাপদ হলো একই সঙ্গে বাংলা ভাষা তথা নব্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত। এই চর্যাপদের যে ভাষাগুলো, এই যে কা আ তরুবারা পঞ্চবি ডালা চঞ্চল চিয়ে পৈঠকাল, হ্যাঁ, তুমি কিছুটা বুঝতে পারছো, তুমি কিছুটা বুঝতে পারছো না, তাই একে বলা হয় সান্ধ্য ভাষা। কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। বাংলা ভাষার সহ অন্যান্য ভাষার উপাদানের সঙ্গে জড়িত। বাংলা ভাষার উপাদান যেহেতু বেশি, তাই বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলা হয় চর্যাপদকে। ভাষাচার্য এটা উপাধি বিশেষ। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নানা দিক থেকে বিচার করে প্রমাণ করেছেন এই পদগুলি ১০ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছিল। দাগাও চর্যাপদের পুঁথি কোন সময় রচিত হয়েছিল? আর এর গীতিকারেরা সকলেই হয় প্রাচীন বাংলার অধিবাসী ছিলেন, নয় তাদের বাংলাদেশ বা বাঙালির জীবন সম্পর্কে গভীর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল। কবি পরিচিতি সম্পর্কে আমরা কি জানব? যে চর্যাগীতি রচয়িতাদের সকলের জীবন সম্পর্কে প্রাপ্ত তথ্য যথেষ্ট নয়, বরং তা বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্প এবং পরস্পর বিরোধী। চর্যাপদে মোট 24 জন কবির কথা জানা যায়। তার মধ্যে কান্নপাদ সর্বাধিক 12টি পদ রচনা করেছিলেন, ভূসুকপাদ 8টি, সরহপাদ 4টি, কুক্কুরিপাদ 3টি, লুইপাদ, শান্তিপাদ, সবরপাদের 2টি, ডম্বিপাদের, চাটিলপাদ, দারিকপাদ, ধামপাদের 1টি করে পদ আছে। 24 জনের কার কটা করে পদ আছে। হরপ্রসাদ শাস্ত্রী অনুমান করেছিলেন এরা সকলেই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য, এরা সব আচার্য, বৌদ্ধ সহজিয়া সাধক। কিন্তু পরবর্তীকালে বিশ্লেষণ করে দেখা যায় মহাযান, বজ্রযান, সহজযান, হীনযান ইত্যাদি বৌদ্ধ ধর্মের বিভিন্ন শাখা পোশাখা। হীনযান মহাযান ভাগ তোমরা ইতিহাসেই পড়েছ। একদল তারা সম্পূর্ণ ধর্মাচরণ মেনে চললো, আরেকজন বললো বাবা এত মেনে চলতে পারবো না। সর্বোপরি তান্ত্রিক মত চর্যার বিভিন্ন গানে নানা অভিব্যক্তি দিয়ে প্রকাশিত হয়েছে। তাই এখানেও সমন্বয়ী ভাবনাই প্রাধান্য পেয়েছে, যা সমস্ত চর্যাকারেরা তাত্ত্বিক দিক থেকে প্রচ্ছন্ন রেখে সমকালীন কোনো রূপছবির সাহায্য তাকে ফুটিয়ে তুলেছেন। ওই যে বললাম ইনার মিনিংয়ে ধর্মাচরণ, কিন্তু বাহ্যিকভাবে কিন্তু কোনো না কোনো
সেই সমাজের ছবি রূপচিত্রই ফুটে উঠেছে, যে কারণে আমরা সাহিত্যে পড়ছি। সেখানে পদগুলির কাব্য সম্ভাবনাময় গীতিমাধুর্যের প্রকাশক। তাহলে কাব্য সম্ভাবনাময় মানে কাব্য হয়ে উঠেছে এবং গীতিমাধুর্য সৃষ্টি হয়েছে। ভূষকপাদ, শবরপাদ, ভেন্ডনপাদ প্রমুখের নাম আলাদা করে উল্লেখ করতেই হয়। এদের নাম অবশ্যই আমাদের আলাদা করে উল্লেখ করতে হবে। এ পর্যন্ত তোমাদের কি সমস্যা আছে বলো। এবং এই চ্যাপ্টারের অন্যান্য ভিডিও এবং অন্যান্য চ্যাপ্টারের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।